আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি একটু চেক করে নেই যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা। ওকে ওকে। হ্যালো হ্যালো হ্যালো। আমার মনে হয় সাউন্ড ঠিকঠাক থাকবে, আশা করি। ওকে, সব কিছু কি ঠিকঠাক দেখা যাচ্ছে? দেখেন তো একটু, সাউন্ড কি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। হোপফুলি সাউন্ড ঠিকঠাক থাকবে। ওকে, আমি তাও একবার একটু চেক করে নিচ্ছি। ওকে ওকে, আমার মনে হয় ঠিক আছে। তাহলে আমরা স্টার্ট করে দিই। হ্যাঁ, আমি একটু লাইভটার জন্য ওয়েট করছি। হুম, ঠিক আছে। সাউন্ড কি ঠিক আছে বাবা? দেখেন তো একটু। এই সাউন্ড কি ঠিক আছে? একটু দেখেন তো, দেন আমরা স্টার্ট করব। ওকে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, এখন যারা এই মুহূর্তে অনলাইনে বসে ক্লাস করতেছেন তাদেরকে আমি বলবো যে ভাই প্লিজ, এখন ক্লাস করার কিছু নাই। এখন এই মোমেন্টে আর ক্লাস করার দরকার নেই। এখন আপনি যা পারেন ওইটা ভালো করে রিভিশন দেন। এখন এই মোমেন্টে কোনো ক্লাস করার দরকার নেই। আমি এই যে লাইভ শুরু করছি না ভাই, 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি কেটে দিব। এখন আপনাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন আমি দেখতেছি না। কথা বোঝা গেছে? সো এখন এই মোমেন্টে আপনি ক্লাস করেন না, আমি আপনাকে রিকোয়েস্ট করব। বাদ বাকি আপনার ইচ্ছা, আপনারা তো এখন অনলাইনে পড়েন। আপনারা অনেক বেশি বুঝেন, টিচারদের থেকেও আপনারা বেশি বুঝেন। সো আপনাদের লাইফ, আপনাদের ইচ্ছা। বুঝা গেছে? সো আমি এখন বলবো, নিজে নিজে যা পারেন, যতটুকু পারেন অতটুকু ভালো করে পড়েন। এনাফ। ওকে। এই ক্যাপশনে, মানে ক্যাপশনে হচ্ছে সব স্লাইডের লিংক দিয়ে দিছি আমি। মরিভিশন ব্যাচের স্লাইডের লিংক দেওয়া আছে সবকিছু। তারপর আপনার হচ্ছে জ্ঞান অনুধাবনের স্লাইড দেওয়া আছে। সো আপনি জাস্ট ওইখান থেকে পড়লেই হয়ে যাবে, আর কোনো কাজ নেই। আপনার কাজ হচ্ছে পড়া। এখন আর ক্লাস দেখেন না, এখন আর ক্লাস দেখে না, শুধু পড়বেন। ঠিক আছে? আমি একটু দেখি সাউন্ড ঠিক আছে কিনা। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে আই গেস। ওকে। এখন আর হচ্ছে গিয়ে কোনো ক্লাস টাস দেখার দরকার নেই, জাস্ট পড়বেন, নিজে পড়বেন। নিজে পড়লে এখন লাভ আছে, বুঝছেন? এখন আপনি নিজে পড়বেন, আপনার লাভ। নিজে পড়লে আপনার লাভ। ওকে, আসেন তাহলে আমরা একদম কথাবার্তা, মানে এক্সট্রা কোনো কথাবার্তা না বলে শুরু করে দিই। গুণগত রসায়ন। ভাই, গুণগত রসায়ন থেকে আপনি কি কি পড়বেন? গুণগত রসায়ন থেকে আপনি কি কি পড়বেন আসেন বলে দিই। প্রথম কথা হচ্ছে দ্রাব্যতা। বুঝতেই পারতেছেন, দ্রাব্যতা থেকে প্রশ্ন আসবে। আয়ন শনাক্তকরণ। যে বান্দা বলবে আয়ন শনাক্তকরণ সে পড়ে যাবে না, সে বলদ। বলদ। ঠিক আছে? আয়ন শনাক্তকরণ মিস দেওয়া যাবে না। আই রিপিট, আয়ন শনাক্তকরণ পরীক্ষার হলের জন্য খুবই ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে কোনগুলা, সবগুলা বোর্ডের জন্যই। হ্যাঁ, এই যে কপার 2+, ফেরাস, ফেরিক, জিঙ্ক, ক্লোরাইড, সালফেট, কার্বনেট, দুনিয়ার সব, এগুলো আপনার পড়ে ফেলতে হবে। এন্ড বিশেষ করে এখন অ্যামোনিয়াম আয়ন তো আপনি কোনো সময় বাদ দিয়ে যেতে পারবেন না, বুঝছেন না? ক্লিয়ার? তো এই যে এই জিনিসগুলো আপনি কোনো সময় স্কিপ করবেন না, আল্লাহর ওয়াস্তে। যদি সব নাও পারেন, বিশেষ করে এইগুলা, বুঝছেন, এইগুলা ছাড়া আপনি পরীক্ষার হলে যাইতে পারবেন না। আপনি বুঝতেছেন না, এগুলো ছাড়া আপনি পরীক্ষার হলে যাইতে পারবেন না। পরীক্ষার হলের জন্য মাস্ট এইগুলা মিনিমাম লাগবে। এইগুলা মিনিমাম আপনি পড়ে যাবেন, এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট। স্কিপ করার ভুলেও প্রশ্ন ওঠে না, স্কিপ করবেনই না। স্কিপ করার কোনো জায়গা নাই, আই রিপিট। হ্যাঁ, স্কিপ করার কি নাই, কোনো জায়গা নাই। স্কিপ করার কোনো জায়গা নেই, এটা একটু মাথায় রাখবেন। তারপর রিডবার্গ ধ্রুবকের ম্যাথ আপনি জানেন কিনা? হ্যাঁ ভাই, রিডবার্গ ধ্রুবকের ম্যাথের কথা আমি জানি। রিডবার্গ ধ্রুবকের ম্যাথ আর কোয়ান্টাম সংখ্যা, এটাও সবাই জানে। এখন ভাইয়া কিছু কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন, একটু সুন্দর করে লিখে ফেলেন। বোর রাদারফোর্ডের তুলনা। বোর রাদারফোর্ডের তুলনা মাস্ট। ইউভি অঞ্চলের গুরুত্ব, মানে খায় না, মাথায় দেয়, বুঝছেন? ইউভি, আইআর, এগুলার গুরুত্ব, মানব জীবনে গুরুত্ব। ইউভি অঞ্চলের গুরুত্ব, আইআর অঞ্চলের গুরুত্ব, এই গুরুত্ব পড়তে হবে। গুরুত্ব পড়ে যাবেন। রাদারফোর্ডের তুলনা আর বোর আর রাদারফোর্ডের তুলনা পড়ে যাবেন।
এগুলো ছাড়া আপনি পরীক্ষার হলে যাবেন না, লাস্ট মোমেন্টে এগুলো ছাড়া আপনি পরীক্ষার হলে যাবেন না প্লিজ। দ্রাব্যতা, দেখেন দ্রাব্যতা বলতে আমরা কি বুঝি বলেন তো? ওই যে কেএসপি কেআইপি এর ম্যাথ, তাই না? কেএসপি থেকে এস বের করতে দিবে, নাহলে এস থেকে কেএসপি বের করতে দিবে, এটা একটা। আরেকটা কি বলেন তো? অদক্ষেপের ম্যাথ, তাই না? অদক্ষেপের ম্যাথ, অদক্ষেপের সাথে সাথে সময়ন যে কোনো একটা দিয়ে দেয়, তাই না? আচ্ছা, এখন একটু খেয়াল করেন, আমি একটু বিশেষ করে যেই সব বোর্ডে কঠিন প্রশ্ন আসে, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ডে এত বেশি কঠিন পেঁচায় না, বুঝছেন? ঢাকা বোর্ডে এত পেঁচায় না। আমরা তো অনেক বছর যাবত পড়াচ্ছি, আর আমি নিজেও ঢাকা বোর্ডের, সো আমি কখনো মানে হুদাই মিথ্যা কথা বলবো না, ঢাকা বোর্ডে কেমিস্ট্রি এত পেঁচায় না কখনো। সো না পেঁচাক, পেঁচাক পরের হিসাব। আপনি একটা কাজ করবেন, অদক্ষেপ নির্ণয়ের সাথে সাথে অদক্ষেপের ভর নির্ণয় এটাও একটু শিখে রাখেন। অদক্ষেপ নির্ণয়ের সাথে সাথে অদক্ষেপটার ভর কত। মনে করেন আপনার কি বলে এই যৌগটা এক্স যৌগের অদক্ষেপ পড়ছে, এক্স যৌগের অদক্ষেপ পড়ছে, তো এইটার ভর কত, অদক্ষেপের ভর নির্ণয়, এই জিনিসটা একটু শিখে রাখেন। তাইলে কি হবে, ওই যে যশোর বোর্ড বলেন বা মানে যেসব বোর্ডে ব্লা 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 কঠিন প্রশ্ন দেয়, ওইসব বোর্ডে যাতে আপনার রিস্ক না থেকে যায়। বুঝা গেছে কিনা? ওকে, তাহলে কেএসপি থেকে এস, এস থেকে কেএসপি, অদক্ষেপের বাই মানে এখন এই মোমেন্টে, কালকে যেহেতু পরীক্ষা, আজকে বেশি কঠিন কোনো টাইপ করার দরকার নেই, নর্মাল টাইপগুলো করেন অদক্ষেপের। আর ভর নির্ণয়টা একটু দেখে রাখেন। ভাইয়া ভর নির্ণয় কই পাবো? ভাইয়া তোমারে বিশ্বাস করো 1.5 মাস আগে পড়াই ফেলছি মহারিভিশন সিরিজ। দেখো, আমি কখনো পরীক্ষার আগের দিন তোমার সামনে নায়ক হতে চাই না। আমি পরীক্ষার আগের দিন তোমার সামনে একটা ক্লাস নিলেই তুমি আমাকে নায়ক বলবা, মাথায় উপরে তুলে ফেলবা। আমি জানি অনলাইনের গেম আমি জানি, বাট আমি এগুলা পছন্দ করি না। আমি তোমারে 1.5 মাস আগে সব পড়ায় রাখছি, মহারিভিশন সিরিজ পুরো কমপ্লিট করে দিছি, ওইটাতে ভর নির্ণয় করাই দিছি। বুঝা গেছে? যেই বোর্ডে কঠিন প্রশ্ন আসবে ওই বোর্ডে হচ্ছে গিয়ে ভর নির্ণয় আসতে পারে, চান্স আছে, পড়ে যাবা, সময়ায়ন প্রভাব পড়ে যাবা। দ্রাব্যতা তো গেল, আয়ন শনাক্তকরণ স্কিপ করার কোনো জায়গা নাই। রিডবার্গ ধ্রুবকের ম্যাথ, আচ্ছা রিডবার্গ ধ্রুবকের ম্যাথের ক্ষেত্রে একটু সতর্ক করে দেই, নরমালি কিন্তু রিডবার্গ ধ্রুবকের ম্যাথগুলো হাইড্রোজেন দিয়ে দেয়। যদি হাইড্রোজেন ব্যতীত অন্য কাউরে দিয়ে দেয় তখন কিন্তু একটু খেলাধুলা আছে, বুঝছেন? ওরা একটু চেক করে নিয়েন যে ভাই হাইড্রোজেন দিয়ে দিছে নাকি দেয় নাই, জেড এর ভ্যালুটা একটু চেক করেন, কারণ আমরা এত বেশি অভ্যস্ত হয়ে গেছি জেড ছাড়া ম্যাথ করতে করতে, হাইড্রোজেন ব্যতীত অন্য কেউ দিলে পারি না, বুঝছেন তো? একটু দেখে রাখেন। কোয়ান্টাম সংখ্যা থেকে এত বেশি প্রশ্ন আসে না। আরেকটা জিনিস, ওই যে আমাদের যে তিনটা নীতি আছে না, পলির বর্জন নীতি, পলি, তারপরে হচ্ছে গিয়ে আপনার কি বলো এটাকে আউটবাউ নীতি, হ্যাঁ আউটবাউ নীতি, তারপরে আর কি আছে বলতো, আরেকটা হচ্ছে গিয়ে হুন্ডের নীতি। এই নীতিগুলো একটু পড়ে যায়, কেন মাঝে মাঝে এগুলা থেকেও বেস করে ঘ নাম্বারে প্রশ্ন আসে, বুঝছো? এগুলা থেকেও মানে এগুলা থেকেও বেস করে ঘ নাম্বারে মাঝে মাঝে প্রশ্ন আসে, যদি প্রশ্ন সহজ হয় আর কি, বুঝছো? প্রশ্ন সহজ হইলে আলহামদুলিল্লাহ। আমি তো চাই আমার সব স্টুডেন্ট কেমিস্ট্রিতে ভালো করুক, প্রশ্ন সহজ হোক, এটা কি আমি চাই না? চাই। সো বুঝতে পারতেছো, এই টপিকগুলো পড়লে এনাফ, এর চেয়ে বাইরে আর নতুন করে কিচ্ছু পড়ার দরকার নাই। যেমন আলফা কণা বিচ্ছুরণ, এটা ভাইয়া এইগুলা এই বয়সে আসে না, বুঝছো না? তারপরে একবার চোখ বুলায় দেখো, নর্মালি তো আসে না, এখন হুট করে কালকে দিয়ে দিল, পোলাপাইন ঘাবড়ে যাবে, আল্লাহ জীবনে পড়ি নাই, একদম ফার্স্ট ইয়ারে প্রথমে পড়ছিলাম, ঠিক আছে? তো একটু চোখ বুলায়ও, আর এগুলা ভালো করে প্র্যাকটিস করে যাও, আর কিচ্ছু না। ওকে, আর কিচ্ছু পড়ার দরকার নেই গুণগত রসায়ন থেকে। আমাকে একটু বলো তো ভাইয়া, 2 ডান, একটু বলো 2 ডান, 2 নাম্বার চ্যাপ্টার ডান, বলো তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি। আমি তোমার খারাপ চাই না ভাইয়া, বুঝছো? আমি চাই না তুমি এইখানে তোমার সাথে আমি 1 ঘন্টা বগর বগর করবো। আজকে যেই টাইমটা তুমি নিজের জন্য ইউজ করবা ওইটাই তোমার কালকে পরীক্ষা হলের জন্য ইউজ হবে, বুঝছো? আমি আজকে এমসিকিউ সলভ করাই দিলাম, তুমি এমসিকিউ করলা, লাভ কি? লাভ নাই। মানে তুমি আমি বারবার বলতেছি তুমি আজকে নিজে পড়ো, আজকে কোনো সময় হচ্ছে গিয়ে ইয়া করো না প্লিজ, মোবাইল রেখা দাও। এই যে 20 মিনিট পরে মোবাইল রেখা দিও, যা বলতেছি তা শুনো, পড়া যাও। স্লাইড দিয়ে দিছি, স্লাইড গুলো হচ্ছে গিয়ে দেখে যাও, তাইলেই হবে। ওকে, কি রে ভাই, লাইভই তো দেখি না আমি। ওকে, ওকে। আরএইচ থেকে অসীমে আসলে কিভাবে, আরএইচ অসীম থেকে আসলে কিভাবে করব? এই খেয়াল করো, অসীম থেকে তো আসে বলতে প্রশ্নটা কি আসে, দেখো তোমাকে কি দিবে। আচ্ছা, একটা ভালো প্রশ্ন করছে, কারো কোনো যদি কোনো টপিকে যদি কারো জ্ঞানজাম থাকে আমাকে বললেন, যদি আমার মনে হয় যে আমি তাড়াতাড়ি করাই দিতে পারবো আমি এখনই করাই দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? দেখো, অসীম থেকে আসা ব্যাপারটা এরকম না। জিনিসটা হচ্ছে তোমাকে প্রশ্ন দিবে হচ্ছে ইদার ল্যামডা ম্যাক্স অর ল্যামডা মিনিমাম, বুঝছো? তো ল্যামডা মিনিমাম যদি দেয় তখন মাথায় রাখবা n1 এর ভ্যালু কি হয় আর n2 এর ভ্যালু কি হয়। আর ল্যামডা ম্যাক্স যদি দেয় তখন n1 এর ভ্যালু কি হয় আর n2 এর ভ্যালু কি হয়। n2 এর ভ্যালু কি হবে বলো তো? n1 + 1 হবে যদি ল্যামডা ম্যাক্স চায়,
বুঝছো? আর n1 এর ভ্যালু আমরা কোন জায়গা থেকে প্রেডিক্ট করব? n1 এর ভ্যালুটা আমরা কোন জায়গা থেকে প্রেডিক্ট করব? ওরা বলে দিবে, না হলে সিরিজ দিয়ে দিবে। ওরা বলে দিবে, না হলে সিরিজ দিয়ে দিবে। আমরা জানি না বামার, তারপরে লাইমেন বামার, পেশচেন, ব্রাকেট ফুন, রাইট? ব্রাকেট ফুন, রাইট? এগুলো কি আমরা জানি না? আমরা কিন্তু জানি। তো এই সিরিজগুলো দিয়ে দিলে n1 এর ভ্যালু প্রেডিক্ট করতে পারবা। আর n2 এর ভ্যালু কি হবে? n1 + 1। আর ল্যামডা মিনিমাম যদি জিজ্ঞাসা করে n1 আর n2 এর ভ্যালু তখন কি হয়ে যাবে? অসীম হয়ে যাবে। n1 এর ভ্যালুটা ওইখান থেকে প্রেডিক্ট করবা। দ্যাটস ইট। আচ্ছা, এখন এখানে একটা ভালো জিনিস মনে করাই দিছে, এই এদিক তাকাও। ইদানিং কিন্তু শক্তি থেকে প্রশ্ন আসে, শক্তি থেকে প্রশ্ন আসে। তোমাকে যদি বলা হয় ই ম্যাক্স বের করতে, তখন তুমি কোনটা ইউজ করবা? hc/ল্যামডা মিনিমাম ইউজ করবা। একজন আরেকজনের ব্যস্তানুপাতিক। তোমাকে যদি ল্যামডা ই ম্যাক্স বের করতে বলে, ল্যামডা মিনিমাম ইউজ করবা। আর ই মিনিমাম যদি বের করতে বলে, তখন কি করবা? ল্যামডা ম্যাক্স ইউজ করবা। এটা একটু মাথায় রেখো, এটা একটু মাথায় রেখো, ওকে? ইদানিং কিন্তু শক্তি থেকেও প্রশ্ন আসতেছে, সো শক্তি একটু দেখে রাখবা। আরেকটা জিনিস একটু বলে দিই, হ্যাঁ, আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে ডেল ই E2 - E1 বা E3 - E2, হোয়াট এভার যাই করো না কেন, শক্তির এককগুলো একটু খেয়ালে রাখবা, একটু এককগুলো খেয়াল রাখবা। হ্যাঁ, নরমালি আমরা কিসে ম্যাথ করব? জুল এককে ম্যাথ করব। কিসে ম্যাথ করব? জুল এককে ম্যাথ করব। এখন ভাইয়া যদি জুলে না থাকে, আর্গে থাকবে, থাকুক। তোমার জানতে হবে 1 জুল = 10⁻7 আর্গ। ওই বিশ্রী সূত্রগুলো মনে রাখার দরকার নেই, বুঝছো? বিশ্রী সূত্রগুলো মনে রাখার দরকার নেই। বাট প্রশ্ন যদি কঠিন হয়, তখন কিন্তু একটু বিশ্রী সূত্র থেকে প্রশ্ন আসতে পারে, বুঝছো? প্রশ্ন কঠিন হইলে বিশ্রী সূত্র থেকে একটু প্রশ্ন আসতে পারে, বুঝছো? সো আসলে এটা প্রেডিক্ট করা খুব টাফ। নরমালি এই ধরনের প্রশ্ন ইদানিং কিন্তু দেয় না। আমি বারবার বলতেছি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে না। তারপরেও সূত্রগুলো একবার একটু লেখা যাও, মানে এই সূত্রগুলো অ্যাটলিস্ট লেখা যায়, বুঝছো? তারপরে ভিএন এর সূত্র কি ছিল বলো তো? ভিএন এর সূত্র ছিল 2.18 10⁻6, তারপরে 2πz² z/n, এরকম ছিল, রাইট? আর এর সূত্র কি ছিল বলো তো? -13.6 2π² mz² e⁴ z²/n², এটা ছিল। আরেকটা কি ছিল? -2.18 10⁻18 z²n²। ক্লিয়ার? এই সূত্রগুলো নরমালি এই ধরনের প্রশ্ন আসে না, বাট হুট করে যদি দিয়ে দেয়, কি করবা? একবার একটু লিখে যাও, একবার একটু লিখে যাও। মানে আমি কিন্তু শর্টকাট দেখাই দিলাম, বিশ্রী সূত্র দরকার নাই, বুঝছো তো? বিশ্রী সূত্র দরকার নাই। মানে আমি কোনটা সূত্রের কথা বলছি? মনে করো n² h² 4π² mz² এই যে এই সূত্রগুলো দরকার নেই। বা এপসাইলন দিয়ে অনেকে করে না, ফিজিক্সের সূত্রগুলা জেরে দিয়েই করো। এই যে এইগুলা দিয়ে এসআই ইউনিটে বের করে ফেলবা, শেষ। এসআই ইউনিটে বের করে ফেলবা, যদি যদি আসে আর কি। নরমালি আসার কথা না, যদি আসে এগুলো দিয়ে বের করে ফেলবা, শেষ। আর কোনো কথা নেই। এবার আসো, আমরা চ্যাপ্টার 3 শুরু করব, বুঝছো? চ্যাপ্টার 3 শুরু করব। n² এই ফর্মুলা ইউজ করা যাবে? হ্যাঁ, যাবে। যাবে না বইলা কোনো কথা নেই আসলে, বুঝছো? মানে তুমি চাইলেও এখন নতুন সূত্র তো মুখস্থ করতে পারবা না। আজকে মুখস্থ করো না, আজকে মুখস্থ করলে তোমার লস, বুঝছো? আজকে মুখস্থ করলে তোমার লস। আজকে কোনো কিছু মুখস্থ করার দরকার নেই, বুঝছো? আজকে কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। এবার আসো, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন খুবই ইম্পর্টেন্ট, ভালো করে শুনো। সেটা হচ্ছে, এই যে দুইটা সিকিউ আমরা এক্সপেক্ট করতেছি, 3টা সিকিউ আসতে পারে। 3টা সিকিউর ভিতরে 2টা সিকিউ তুমি লিখে আসবে, ওকে? তাহলে সংকরায়ন বন্ধন কোন? এটা একদম সংকরায়ন বলতে কোন সংকরায়ন গুলা বলো তো? একদম সুন্দর করে খেয়াল করো। এই যে মিথেন চিত্র আঁকতে হবে, অ্যামোনিয়া চিত্র আঁকা যাবা বাসা থেকে, পানি চিত্র আঁকা যাবা, তারপরে ইথিন চিত্র আঁকা যাবা, তারপরে ইথাইন চিত্র আঁকা যাবা, PCl5 ত্রিকোণাকার দ্বিপিরামিড চিত্র এঁকে যাবা, তারপরে বেরিলিয়াম ক্লোরাইড, আচ্ছা এইগুলো এখানে লিখি, হ্যাঁ, বেরিলিয়াম ক্লোরাইড চিত্র এঁকে যাবা, কার্বন ডাই অক্সাইড চিত্র এঁকে যাবা, চিত্র না এঁকে গেলে তোমার লস, ওকে? বারবার বলতেছি, হ্যাঁ। তারপরে SF6 চিত্র এঁকে যাবা, IF7 চিত্র এঁকে যাবা। খুবই ইজি, এগুলো খুবই ইজি, বেসিক এগুলো, হ্যাঁ। তারপর আর কি দিতে পারি এই জায়গাতে? মোটামুটি এগুলাই আসলে ফেমাস, তারপরেও এর চেয়ে বাইরে থেকে অত বেশি প্রশ্ন আসে না, বুঝছো? এর চেয়ে বাইরে থেকে এইগুলার বাইরে আসলে অত বেশি আসে না। আবার দেখো, এইগুলার ভিতরে কি ভেসপার তত্ত্ব ঢুকে গেছে, তাই না? এটা কিন্তু আবার ভেসপার তত্ত্বের আন্ডারে পড়ে গেছে, এগুলা ভেসপার তত্ত্বের আন্ডারে পড়ে গেছে। এগুলা চিত্র এঁকে তারপরে যাবা পরীক্ষায়, চিত্র এঁকে তারপরে যাবা, না চিত্র এঁকে যায়ও না, পরে কিন্তু ফ্যাসাদে পড়বা, বুঝছো? আচ্ছা, তারপরে জটিল যৌগ থেকে কার কার চিত্র আসবে? একদম ফরজ, K4FeCN6 বা K3FeCN6, বেসিক এই দুইটা করলেই হয়। আর ব্যতিক্রম কোনটা বলো তো? টেট্রামিন কপার সালফেট, হ্যাঁ, ব্যতিক্রম কোনটা? টেট্রামিন কপার সালফেট।
এইগুলা শঙ্করায়ন চিত্র সব পড়ে যাবা, শঙ্করায়ন চিত্র সব পড়ে যাবা। এইগুলা শঙ্করায়ন চিত্র বন্ধন কোণ কোনো কিছু স্কিপ করতে পারবে না। শঙ্করায়ন চিত্র বন্ধন কোণ আল্লাহর অশেষ রহমতে একটা সিঙ্গেল জিনিস স্কিপ করতে পারবে না এই জায়গার, যা পড়াই দিছি এগুলো। আচ্ছা পিসিএল 5টা কই রাখলাম, এই পিসিএল 5টা, এই যে পিসিএল 5, পিসিএল 5 বুঝছো? এইগুলা কোনো স্কিপ করো না। মানে এখন একটা জিনিস আনকমন আসতেই পারে, আসতেই পারে, তুমি কি করবা? কিছু করার আছে না, হাল ছাড়া যাবে না। যেগুলা মানে যেগুলা আসলে তোমার পড়তেই হবে এগুলো তুমি পড়ে যাবা। এখন মাঝে মাঝে জেনন, জেনন ডাইফ্লোরাইড বা জেনন টেট্রাফ্লোরাইড বা জেনন হেক্সাফ্লোরাইড, এগুলার আকৃতিগুলা বন্ধন কোণগুলো একটু দেখে, বন্ধন কোণ আসে না, এগুলার আকৃতি আর শঙ্করায়নটা একটু পড়ে যায়, বুঝছো? আকৃতি আর শঙ্করায়ন মানে সেম ভাই, হ্যাঁ সেম। এই যে মানে এইখান থেকে স্টার্ট হয়েছে মনে করো, হ্যাঁ sp3d, sp3d2 আর sp3d3, দ্যাটস ইট। মানে এরকম ভাবে আর কি তুমি কাজ করবে এগুলা দিয়ে। অত বেশি প্যারা খাওয়ার কোনো কারণ নাই, বুঝছো? অত বেশি প্যারা খাওয়ার কোনো কারণ নাই। তারপরে আসো, আর কি আছে, আর কি আছে দেখো। জটিল যৌগের সংকরণ, আচ্ছা রঙিন যৌগ, রঙিন যৌগের কনসেপ্ট থেকে কিন্তু প্রশ্ন আসে, মানে কালার কেন দেখো তুমি, তুমি কেন কালার দেখো, এগুলো থেকে কিন্তু ঘ নাম্বার প্রশ্ন আসবে। সো সুপার ইম্পর্টেন্ট টপিক এগুলো। বন্ধন কোণ, শঙ্করায়ন, এগুলো একটা পার্ট গেল। আরেকটা পার্ট হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম। খেয়াল করো পর্যাবৃত্ত ধর্ম বলতে কোন প্রশ্নগুলো আসবে? এই পর্যাবৃত্ত ধর্ম বলতে কোন প্রশ্নগুলো আসবে বলো? পর্যাবৃত্ত ধর্ম বলতে ওই যে দেখো, পানি তরল, H2S গ্যাসীয় কেন, কার্বন ডাই অক্সাইড গ্যাসীয়, সিলিকন ডাই অক্সাইড তরল কেন, কঠিন কেন, বা সিলিকন ডাই অক্সাইড দৈত্যাকার কেন, বা CCl4 আদ্র বিশ্লেষিত হয় না, SiCl4 আদ্র বিশ্লেষিত হয় কেন, হ্যাঁ আদ্র বিশ্লেষিত হয় কেন, বুঝা গেছে বাবা? তো এই যে এই প্রশ্নগুলাই দেখবা ঘুরে ফিরে আসছে। বা মনে করো অ্যামোনিয়া ফসফিন, অ্যামোনিয়া কেন ভালো ক্ষারধর্মী, ও ভালো ক্ষারধর্মী, বুঝছো? অয়ও ক্ষারধর্মী বাট ও হচ্ছে বেটার ক্ষারধর্মী। তো এই যে অ্যামোনিয়া আর ফসফিনের ক্ষারধর্মীর ক্রমও আসতে পারে। তারপরে মনে করো এই যে HCl HBr HI, এদের বিয়োজন মাত্রার ক্রম, যদি প্রশ্ন বেশি কেউ কঠিন করতে চায় তখন এদের বিয়োজন মাত্রা নিয়ে প্রশ্ন আসতে পারে। ফাজান দিয়েও করতে পারো, তুমি অ্যাসিডের সক্রিয়তা দিয়েও করতে পারো, তোমার ইচ্ছা। এগুলো কয়েকটা কনসেপ্টে সলভ করা যায়, এগুলো কয়েকটা কনসেপ্টে সলভ করা যায়, তুমি তোমার মতো করে করো। তো এই যে এই প্রশ্নগুলাই কিন্তু পর্যায় গ্রুপ ভিত্তিক প্রশ্ন, ব্যাপারটা কি ধরতে পারছো? গ্রুপ ভিত্তিক প্রশ্ন। তারপরে অসামঞ্জস্যতা বিক্রিয়া পড়ে যাবা, অসামঞ্জস্যতা বিক্রিয়া পড়ে যাবা। যেই সব বোর্ডে কঠিন প্রশ্ন আসবে ওরা কিন্তু এই ধরনের প্রশ্ন করতে পারে। অসামঞ্জস্য বিক্রিয়া পড়ে যাওয়া, অসামঞ্জস্যতা বিক্রিয়া পড়ে যাওয়া, এটা হচ্ছে 17 নম্বর গ্রুপের বৈশিষ্ট্য, 17 নম্বর গ্রুপের বৈশিষ্ট্য, এগুলা পড়ে যাবা মোটামুটি এইগুলাই। এখন এখন দেখো নরমালি এই ধরনের প্রশ্ন দেয় না, নাইট্রোজেন গ্যাসীয়, P4 কঠিন কেন, হ্যাঁ নরমালি এই ধরনের প্রশ্ন দেয় না। তারপরে S6 S8 এগুলো একবার করে দেখে যাবা। এটা কি, এটা হচ্ছে চেয়ার শেপ, এটা চেয়ার শেপ, এটা হচ্ছে ক্রাউন শেপ, হ্যাঁ এটা ক্রাউন শেপ, দরকার নাই। আচ্ছা এগুলো বাদ দাও, এগুলো পারবা না, দরকার নেই। নাইট্রোজেন গ্যাসীয় P4 করে, আচ্ছা এগুলোও দরকার নেই। তুমি দেখো মনে করো PCl5 হয়, PI5 হয় না কেন, হয় না কেন স্টেরিক হিন্ড্রেন্সের জন্য। তারপর NCl5 হয় না কেন, NCl5 হয় না কেন, ঠিক আছে? এই ধরনের প্রশ্নই দেখবা হচ্ছে ঘুরে ফিরে আসবে, এর চেয়ে বাইরে কোনো প্রশ্ন দিবে না। এর চেয়ে বাইরে আল্লাহর রহমতে কোনো প্রশ্ন আসবে না, টেনশনের কোনো কারণ নাই। ক্লিয়ার? এর চেয়ে বাইরে কোনো প্রশ্ন আসবে না। তারপরে আসো, আর কি আছে দেখো তো। পর্যাবৃত্ত ধর্ম, আচ্ছা ফাজানের নীতি নিয়ে বলি। ফাজানের নীতি সুপার ইম্পর্টেন্ট টপিক, ফাজানের নীতি সুপার ইম্পর্টেন্ট টপিক। সো ফাজানের নীতি স্কিপ করবা না, ফাজানের নীতি স্কিপ করা যাবে না, ফাজানের নীতি সুপার ইম্পর্টেন্ট টপিক, ফাজানের নীতি সুপার ইম্পর্টেন্ট টপিক, এগুলা স্কিপ করা যাবে না। আচ্ছা তারপর আছে হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন থেকে নরমালি কি প্রশ্ন আসে? হাইড্রোজেন বন্ধন থেকে নরমালি প্রশ্ন আসে H2O তরল, H2S গ্যাসীয় কেন। আরেকটা জিনিস একটু পড়ে রেখো, হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব, হাইড্রোজেন বন্ধনের কি বলতো গুরুত্ব, এটা একটু পড়ে যায়, বুঝছো? হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব পড়ে যায়, ওই যে ডিএনএ তে লাগে, ডিএনএ তে হাইড্রোজেন বন্ধন না থাকলে ডিএনএ হইতো না, আমরা থাকতাম না, শেষ, ব্লা 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 দিয়ে পৃষ্ঠা বইরা ফেলবা, শেষ। এগুলো নিয়ে এত পেরেশানি হওয়ার দরকার নেই। আরেকটা হচ্ছে গিয়ে এবার দেখো ভাইয়া পর্যাবৃত্ত ধর্ম, একটা জিনিস মাথায় রাখবা, তোমার পর্যাবৃত্ত ধর্ম থেকে আহামরি কঠিন কোনো প্রশ্ন আসবে না, নরমালি দেখা যায় না। তুমি বেসিক্যালি কি করতে পারো, তুমি আয়ন শনাক্তকরণ, সরি আয়নীকরণ শক্তির একটু পড়বা, আর ইলেকট্রন আসক্তিটা পড়বা, ব্যতিক্রম গুলা পড়বা, বুঝছো? যেমন দেখো ইলেকট্রন আসক্তিকে একটাই প্রশ্ন, যে ক্লোরিনেরটা কেন ফ্লোরিনের চেয়ে বেশি, ক্লোরিনেরটা কেন ফ্লোরিনের চেয়ে বেশি। তো এইটা যদি কোনো টিচার না দেয় সে কি দিতে পারে, হাইয়েস্ট গেলে সালফারেরটা কেন অক্সিজেনের চেয়ে বেশি,
সালফারেরটা শুধু অক্সিজেনের চেয়ে বেশি না, মানে অক্সিজেন সবার কম, 16 নাম্বার গ্রুপের আয়নিক ইলেকট্রন আসক্তির ক্রমটা পুরোই ডিফারেন্ট। যাই হোক, তো এইটা একটু পড়ে যাবা। তারপরে এখানে কি নাইট্রোজেনেরটা কেন ওই যে অক্সিজেনের চেয়ে বেশি, নাইট্রোজেনেরটা কেন অক্সিজেনের চেয়ে বেশি, কেন এটা স্টেবল থাকে। এখন এরকম হইতে পারে, তো টিচার একটু ঘুরায় দিল, টিচার একটু ঘুরায় দিল, এরকম করতে পারে না? পারে কিন্তু, পারে কিন্তু। দেখো কি এই ফ্যান লাগবে? আচ্ছা, এক সেকেন্ড। দেখেন, তাহলে মনে করেন নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি কি বেশি কার চেয়ে? অক্সিজেনের চেয়ে। কেন? নাইট্রোজেনের ইলেকট্রনের কনফিগারেশনে কি দেখা যায়? ও স্টেবল বেশি অক্সিজেনের তুলনায়। বাট যখন একটা করে ইলেকট্রন দিয়ে দেয় তখন ও প্লাস কিন্তু বেশি স্টেবল হয়ে যায় নাইট্রোজেনের তুলনায়। কথা বোঝা গেছে কিনা? তো টিচার চাইলে এতটুকু ঘুরাই দিতে পারে, এর চেয়ে বেশি আর ঘুরাই দিবে না। আর আকার থেকে নরমালি প্রশ্ন দেয় না, আকার থেকে নরমালি প্রশ্ন দেয় না, একটু মানে এত বেশি কঠিন না করলে আকার থেকে প্রশ্ন দিবে না। আরেকটা জিনিস একটু ইম্পর্টেন্ট একটু বলে দেই, সেটা হচ্ছে মনে করো গলনাঙ্ক থেকে প্রশ্ন দিতে পারে। ভাই গলনাঙ্কের প্রশ্ন কেমনে সলভ করব? গলনাঙ্কের থেকে কেমনে প্রশ্ন দিলে সলভ করব বুঝাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি। গলনাঙ্কের প্রশ্ন তুমি কেমনে সলভ করো আগে বুঝো। গলনাঙ্কের প্রশ্ন দুই ভাবে সলভ করা যায়। একটা হচ্ছে ফাজান দিয়ে, মানে যদি যৌগ দিয়ে দেয় তাহলে তুমি ফাজান দিয়ে পারবা। আর যদি যৌগ না দিয়ে দেয় তখন তোমার আইডিয়া থাকতে হবে যে ভাইয়া আয়নিক যৌগের নাকি সমযোজী বন্ধন, মানে আয়নিক বন্ধন আছে এখানে নাকি সমযোজী বন্ধন আছে এখানে নাকি ধাতব বন্ধন আছে। তখন তুমি বন্ধন ক্যালকুলেশন করে ওটার ভিতরে ভ্যান ডার ওয়ালস বন্ড আছে কিনা বা নাই, গ্যাস থাকলে কি হয়, একটা জিনিস গ্যাসিয়াস তার মানে কি এটার ভিতরে ভ্যান ডার ওয়ালস বন্ড আছে, রাইট? কমন সেন্স। তো যদি গলনাঙ্ক থেকে প্রশ্ন আসে, ওই প্রশ্ন না পারলে স্কিপ করবা, না পারলে সিকিউরিটি স্কিপ করবা, আর যদি পারো অ্যান্সার করবা। যদি ফাজারের নীতি থেকে আসে পারবা আলহামদুলিল্লাহ, আর যদি তুমি যৌগ না চিনতে পারো তাইলে কিন্তু প্যারা খেয়ে যাবা, তাইলে প্যারা খেয়ে যাবা, আগে বলতেছি। আরেকটা জিনিস একটু লিখে রাখো, আরেকটা জিনিস একটু লিখে রাখবা, সেটা হইছে তোমার পর্যায় 2-3, হ্যাঁ, পর্যায় 2 আর 3-এর আয়নীকরণ শক্তির গ্রাফটা, বুঝছো? আয়নীকরণ শক্তির গ্রাফটা, এই গ্রাফটাও কিন্তু পরীক্ষা আসতে পারে। এটাও একটু ইম্পর্টেন্ট, বুঝছো? এটাও একটু ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, বুঝছো? তাহলে আবার দরকারি ক্লাস নিতেছি, ডিস্টার্ব করেন না। পর্যায় 2-3-এর আয়নীকরণ শক্তির গ্রাফটা, ওই যে কার থেকে কে বেশি, আমি তোমাকে একটু শিখাই দিচ্ছি, একটু শিখাই দিই, হ্যাঁ। যেমন চিন্তা করো, কে আছে, কে আছে বলো, কে কে আছে বলো, কে কে আছে তোমার? কারটা দিয়ে শিখাবো, লিথিয়াম দিয়ে শিখাই। লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। কি করবা দেখো, এদিক তাকাও, সেম জিনিসটা আরেকবার লেখো, সেম জিনিসটা আরেকবার লিখবা, বুঝছো? সেম জিনিসটা আরেকবার লিখবা। এই যে দেখো একটা গেছে, তারপরেই কি করে ফেলবা বলো তো? ক্রস দিয়ে দিবা। আবার একটা গেছে, তারপরেই ক্রস দিয়ে দিবা, এই যে এরকম। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়াল ক্রম, বুঝছো? এটা হচ্ছে গিয়ে কি বলতো, এটা হচ্ছে অ্যাকচুয়াল ক্রম, এটা হচ্ছে অ্যাকচুয়াল ক্রম কার? আয়নীকরণ শক্তির। সিমিলার জিনিসটাই কার জন্য থাকবে দেখো তো? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। ওকে, তো কি করবা? সোডিয়াম লিখবা, এই যে ম্যাগনেসিয়াম এখানে দিবা, অ্যালুমিনিয়াম এখানে দিবা, মানে উল্টায় দিবা আর কি। তারপরে সিলিকন লিখবা, সালফার, ফসফরাস, ক্লোরিন, আর্গন, দ্যাটস ইট, দ্যাটস ইট। এই যে এটা হচ্ছে অ্যাকচুয়াল ক্রম, ক্লিয়ার? সো এই যে 2 আর 3, পর্যায় 2 আর 3-এর আয়নীকরণ শক্তির গ্রাফ ইম্পর্টেন্ট। গ্রাফটা একটু পড়ে যাবা, বারবার করে বলতেছি একটু গ্রাফটা পড়ে যায়, বুঝছো? একটু গ্রাফটা পড়ে যায়। যাই হোক, তাই তো আমাদের এইগুলাই কথা ছিল চ্যাপ্টার 3 থেকে। চ্যাপ্টার 3 থেকে এর চেয়ে বেশি পড়ার দরকার নেই। ও ওয়েট 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 ওয়েট, একটা জিনিস ভুল করছি, একটা জিনিস ভুলে গেছি। এই যে অ্যামোনিয়া, দেখো অ্যামোনিয়া যখন পড়বা তখন এই যে ফসফিন, NCl3, NF3, এদের সংকরায়নও পড়বা। মানে কি এটা হচ্ছে তোমার কি বলতো, ভেসপার তত্ত্বের আরেকটা পার্ট। আবার H2O পড়ে গেলে H2S-টাও পড়ে যাবা। মানে কি দেখো, এটা এটা দেখো, ফসফিন কত 94 ডিগ্রি, H2S কত 92 ডিগ্রি, পানি কত 104 ডিগ্রি, 104.5 ডিগ্রি, এটা কত 160 ডিগ্রি, ক্লিয়ার? সো এই যে এদের গুলাই যেমন NCl3 কত 102.5 ডিগ্রি, ক্লিয়ার? তো এই যে এদের কেন ব্যতিক্রম হইলো, এদের কেন ব্যতিক্রম হইলো? অ্যামোনিয়ারটা এমন, NCl এরটা এমন কেন, পানিরটা এমন, H2S এরটা এরকম কেন, এই ধরনের প্রশ্ন কিন্তু দিয়ে দিবে। সো আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে এগুলা ভুল করা যাবে না, এগুলা ভুল করা যাবে না। যা যা বলছি তার বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই, যা যা বলছি এখন তার বাইরে কোনো কিছু পড়বা না, ক্লিয়ার? আমি মনে হয় বুঝাইতে পারছি। ওকে, তো আমাকে একটু বলো তো ভাইয়া, আমাকে একটু বলো তো ভাইয়া, 3 ডান বলো, 3 ডান, 3 ডান, 3 ডান বলো, 3 ডান ফার্স্ট।
ভাইয়া বুয়েট ব্যতীত ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে বসার জন্য এইচএসসি তে সেলফ মার্ক কত? ভাই অত প্যারা নিও না তো ভাই, অত প্যারা নিও না। তোমার টার্গেট থাকবে হচ্ছে গিয়ে পিসিএমবি, আমি বি সহই বললাম। হ্যাঁ, প্রথম কথা একটা জিনিস দেখো, তোমাকে একটা জিনিস একটু মেক শিওর করতে হবে, সেটা হচ্ছে ইংলিশে এ প্লাস যাতে থাকে, বুঝছো? ইংলিশে যাতে এ প্লাস থাকে। আর বাকিগুলা মোটামুটি, হ্যাঁ, পিসিএম এর কথা ধরতেছো, ইঞ্জিনিয়ারিং কথা বলছো যেহেতু পিসিএম এর কথা বলি। হ্যাঁ, পিসিএম তোমার টার্গেট থাকা উচিত 82 থেকে 87% ভিতরে। এবার কেউ যদি বলে 90 এর উপরে পাও, এইটা সেটা ভয় দেখায়, আল্লাহর ওয়াস্তে এক কান দিয়ে ঢুকাবা আর এক কান দিয়ে বের করবা, শেষ, আর কোনো কথা নাই। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, লাস্ট ইয়ারও কত 85 ছিল, এর আগেও কত ছিল 83 84 ছিল। সো তুমি মানে টার্গেট রাখবা 82 থেকে 87% থাকলে সেফ, এটা সেফ। হ্যাঁ, এটা সেফ। আমি কিন্তু তোমার বলতেছি না এর চেয়ে বেশি পাবা না, তুমি তুমি পাও আলহামদুলিল্লাহ, পাইলে তো ভালো ভাই, পাইলে ভালো, এটা সেফ। আর দেখো কোশ্চেন কিন্তু কঠিন হচ্ছে, কোশ্চেন কঠিন হওয়ার মানে হচ্ছে এ প্লাস কমে যাবে। কোশ্চেন কঠিন হচ্ছে মানে কি কাটমার্ক কমে যাবে। তো কাটমার্ক কমে যাওয়া মানে কি 100 জনের ভিতরে কি 90 জন 90 এর উপরে পাবেন না, 100 জনের ভিতরে, 100 জনের ভিতরে তখন কি দেখা যাবে বলো তো? 100 জনের ভিতরে দেখবা 70 প্লাস, দেখবা 85 এর উপরে পাইছে, 10 প্লাস মনে করো হচ্ছে 90 এর মতো পাইছে, আর 10 প্লাস মনে করো হচ্ছে 90 প্লাস পাইছে। ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে 20 দিয়ে দিলাম। তো এরকম, তো তখন মেজরিটিটা দেখা হবে, বুঝছো? মেজরিটিটা দেখা হবে। সো তোমার প্যারা নিও না, 82 থেকে 87% নাম্বারটা রাখার ট্রাই করবা পিসিএমবি তে। বি এর হিসাবটা আলাদা, পিসিএম আর ইংলিশ এ প্লাস, একটু মেক শিওর করবা, তাহলে ইঞ্জিনিয়ারিং নিয়ে আর কোনো পেরেশানি হবে না আশা করতেছি। বুঝা গেছে? আমি মনে হয় বুঝাইতে পারছি। ওকে ওকে, এবার আসো চার হচ্ছে সবচেয়ে সেফ চ্যাপ্টার। আই রিপিট, রাসায়নিক পরিবর্তন সবচাইতে সেফ চ্যাপ্টার, সবচাইতে সেফ চ্যাপ্টার। এই জায়গায় প্রশ্ন ঘুরায় দেওয়ার জায়গা নাই। তুমি মানো অথবা না মানো, সবচেয়ে কঠিন চ্যাপ্টার হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, সবচেয়ে কঠিন চ্যাপ্টার। দেখো তোমার কিন্তু মনে হইতে পারে, আচ্ছা এগুলো লাস্টে বলতেছি আমি, প্রশ্ন কিন্তু মিক্স হবে, আমি বারবার বলতেছি। তুমি ভাইবো না শঙ্করায়ন পড়ে গেছো মানে শঙ্করায়ন থেকে গ পাবা ঘ পাবা, ওই দুনিয়া নাই। আগে কিন্তু এরকম হইতো 21 22 23 প্রশ্নগুলো দেখো, মনে করো গ দেখছে, ঘ মানে গতে দিছে শঙ্করায়ন, ঘতেও দিছে শঙ্করায়ন, ওমা যে শুধু শঙ্করায়ন পারে সে পুরা সিকিউ পারে, এরকম কিন্তু হওয়ার চান্স নাই। মানে দেখবা দিছে গ নাম্বারে শঙ্করায়ন, ঘ নাম্বারে দিছে জটিল যোগের শঙ্করায়ন, এরকম দিয়ে দিতে পারে, বা রঙিন যোগের কনসেপ্ট দিয়ে দিতে পারে। সো প্রশ্ন কিন্তু মিক্স হবে, পারলে ভালো মতো পড়তে হবে। মানে তুমি যদি 3টা সিকিউ অ্যান্সার করতে চাও তখন কিন্তু ওইভাবে প্রিপারেশন নিতে হবে, 2টা সিকিউ অ্যান্সার করতে চাইলে তখন ওইভাবে প্রিপারেশন নিতে হবে। তুমি কি চাচ্ছ এটার উপর ডিপেন্ড করে। রাসায়নিক পরিবর্তন সবচেয়ে সেফ, এখানে ম্যাথ থাকলেও তোমার কাছে সেফ। আমি বারবার করে বলতেছি এখানে প্রশ্ন ঘুরাই দেওয়ার চান্সই নাই, প্রশ্ন ঘুরাই দেওয়ার প্রশ্নই আসে না এখানে। এখানে তোমাকে কেপিকেসি থেকে ম্যাথ দিবে, ম্যাথটা একটু কঠিন করতে পারে। দেখো এখন একটা টিচার চাইলে ম্যাথ কঠিন করতে পারে, এটা ভিন্ন আলোচনা, কিন্তু ম্যাথ দিবে শিওর, কেপিকেসি থেকে ম্যাথ থাকবে। খেয়াল করো, আমি একটু বলে দিই, কেপিকেসির বৈশিষ্ট্যগুলো পড়া যায়, কেপিকেসির বৈশিষ্ট্য থেকেও কিন্তু মাঝে মাঝে ম্যাথ ইউজ করে দিতে পারে, ম্যাথ ইউজ করে দিতে পারে। মনে করো তোমার এই বেসিকটুকু থাকা উচিত, তোমার এই বেসিকটুকু থাকা উচিত যে ভাইয়া এইটার মনে করো কেপি হচ্ছে, এটা মনে হচ্ছে কেপি হচ্ছে কে, কথার বুঝো। এখন হাফ N2 3/2H2 শুধু অ্যামোনিয়া, এটার কেপি কত হবে, এই বেসিকটা তোমার থাকা লাগবে। ইভেন মনে করো তোমাকে উল্টাই দিলাম, তোমাকে আমি উল্টাই দিলাম, হ্যাঁ তোমাকে আমি উল্টাই দিলাম, সরি এখানে 2 হবে না, রাইট, এখানে 2 হবে না, এটার কেপি কি হবে, তোমার এই বেসিকটুকু থাকা লাগবে। প্রশ্ন যদি বাই এনি চান্স কঠিন করে তুমি কিন্তু আটকে যাবা, প্রশ্ন কঠিন করলে তুমি আটকে যাবা, বারবার বলতেছি। তবে যে বান্দা ভালো করে পড়ে গেছে কেপিকেসি, অ্যাটলিস্ট আমি যেভাবে পড়াইছি ওইভাবে পড়ছে, অ্যাটলিস্ট সে আটকাবে না। কেপিকেসির ম্যাথ বৈশিষ্ট্য ফরজ, হ্যাঁ ফরজ, ফরজে আইন, তারপর লাশ হাতে লিয়ার। ভাই এখান থেকে প্রশ্ন ঘুরাবে না, তুমি শিওর থাকো, বুঝছো? লাশ হাতে লিয়ার থেকে প্রশ্ন ঘুরাবে না, এগুলা থেকে প্রশ্ন কখনো ঘুরায় না। এখন তুমি কি করতে পারো, আমি তোমার বলতে পারি ভাই অ্যাটম ইকোনমির সূত্রটা একটু পড়ে যাও, অ্যাটম ইকোনমির সূত্রটা একটু পড়ে যাও, ওটা ভিন্ন আলোচনা, ওটা ভিন্ন আলোচনা। অ্যাটম ইকোনমি পড়ে যাও, বা 12টা নীতি একটু দেখে যাও। অ্যাটম ইকোনমি পড়ছো তুমি, ই ফ্যাক্টরটাও একটু দেখে যাও, এটা ভিন্ন আলোচনা ভাইয়া, বুঝছো? এখন কোনো টিচার যদি চায় আমি অ্যাটম ইকোনমি থেকে প্রশ্ন করবো, তুমি কি তার আটকে রাখতে পারবা? পারবা না। কমন সেন্স, তুমি তার আটকে রাখতে পারবা? পারবা না। তো তোমাকে সচেতন থাকতে হবে, দ্যাটস ইট। তাহলে কেপিকেসির ম্যাথ দিবে, বৈশিষ্ট্যগুলো একটু পড়ে যাও, লাশ হাতেলের নীতি, অ্যাটম ইকোনমি, ইফেক্ট, শেষ। আচ্ছা ভাই
এই জায়গা ভাই বিশ্বাস করো এই জায়গা হচ্ছে আরো সোজা, এই জায়গা আরো সোজা, পিএইচ বের করতে দিবে। প্রকৃতিটা পরিমাণগত রসায়নে আসে, দেখো পিএইচ আর প্রকৃতি কিন্তু পরিমাণগত রসায়নে আসে, বাট আমি সাজেস্ট করব প্রকৃতি গুলাও দেখে যাবা। তাহলে পিএইচ প্রকৃতি, পিএইচ প্রকৃতি, পিএইচ প্রকৃতি, বাফারের ম্যাথ আর ক্রিয়া কৌশল শেষ। বাফারের ম্যাথ আর ক্রিয়া কৌশল শেষ, মানে এইগুলা থেকে জিন্দেগিতে ঘুরাবে না, প্রশ্ন এখানে ঘুরানোর চান্সই নাই, বুঝছো? এখন তোমার তুমি দেখো, দেখো জিনিসটা কি, তুমি এইটা যদি না জানো এইচ প্লাস সমান সমান রুট ওভার কে ইন্টু সি বা এইচ প্লাস সমান সমান আলফা সি, বুঝছো? এইগুলো তুমি যদি না জানো তাহলে তো সমস্যা, তাহলে তো সমস্যা, রাইট? তো আলফা ইকুয়াল রুট ওভার কে বাই সি, হ্যাঁ, তো এগুলো তো তোমার জানতে হবে। সো এই জিনিসগুলো তুমি যদি জানো, বাফারের ম্যাথ অনেক সহজ, বাফারের ম্যাথ ঘুরাবে না নরমালি, বাফারের ম্যাথ অত বেশি ঘুরায় না, বাট তোমার যদি কপাল খারাপ থাকে, কোনো টিচার যদি চায় তোমাকে বাফার থেকে আটকাবে, সে কিন্তু বাফারের ম্যাথকে একটু ঘুরাই দিবে, সে কিন্তু বাফারের ম্যাথ ঘুরাই দিবে। আই রিপিট, বাফারের ম্যাথ করার সময় সচেতন থাকবা। বাফার হবে কিনা মানে কি বলতো, বাফার হবে কি না বুঝবা কেমনে, বাফার হবে কিনা বুঝবা কেমনে, একটা কথা বলে দেই ভাই, বাফার হবে কি হবে না, বাফার হবে কিনা তোমার মাথায় থাকতে হবে ভাইয়া, এন অফ যে উইক অ্যাসিডটা আছে তোমার, হ্যাঁ, এন অফ উইক অ্যাসিডটা তোমার বড় হতে হবে কার থেকে, এন অফ স্ট্রং বেস থেকে, তাহলে অ্যাসিডিক বাফার হবে। আর এন অফ উইক বেস বড় কিনা তোমার, এন অফ উইক বেস বেশি কিনা এন অফ স্ট্রং অ্যাসিড থেকে, দ্যাটস ইট। একটু তুমি একটু মাথায় রাখবা, আর কোনো কিছু মাথায় রাখার দরকার নেই, এই বাফার হবে কিনা এটা দেখো। আরেকটা জিনিস একটু বলে দিই, হ্যাঁ, মনে করো মনে করো তোমাকে আমি এরকম প্রশ্ন দিলাম একটা, CH3COOH, তোমার যদি কপাল ভালো থাকে CH3COOH এর সাথে তোমার কি দিয়ে দিবে, CH3COONA, এটা দিয়ে দিবে, রাইট? অ্যাসিডিক বাফার, ফাইন। বাট না, মনে করো তোমাকে আমি দিয়ে দিলাম এইটা, ক্যালসিয়াম ইথানয়েড দিলাম, তখন তুমি কি করবা? দেখো অ্যাসিডের সাথে ক্যালসিয়াম ইথানয়েড দিলাম, এই জায়গাটাতেই পড়ালেখা, খেয়াল করো আমাদের বাফারের সূত্রটা কি, মনে করো পিএইচ পিকে প্লাস লগ অফ উপরে সল্ট নিচে অ্যাসিড, এরকম না সূত্রটা? মনোযোগ দিয়ে খেয়াল করো, এই জায়গাটাতে পড়ালেখা। যদি ভাইয়া শুধু CH3COONA থাকতো, বুঝো বুঝো বুঝো, যারা ক্লাস করছে বা যারা পড়ালেখা করছে তারা বুঝবে আমার কথাটা, সল্ট কি হবে বলো, সল্টের জায়গায় কি হবে, সল্টের জায়গায় হবে এটা CH3COO মাইনাস, এটা হবে। আর যদি এই যে ক্যালসিয়াম ইথানয়েড থাকে, ক্যালসিয়াম ইথানয়েড থাকে, তখন কি হবে, 2 গুণ হবে, এই 2 গুণ হবে। কেন 2 গুণ হবে, 2 গুণ হবে, কেন 2 গুণ হবে? কারণ এই যে এই পোরশনটুকু CH3COO, এটা দুইটা আছে, CH3COO কয়টা আছে দেখো, CH3COO দুইটা আছে, আর এখানে CH3CO কয়টা আছে দেখো তো, একটা আছে। সো যখন একটা থাকবে তুমি 1 দিবা, মানে গুণ হবে না কোনো কিছু, দুইটা থাকলে 2 গুণ দিবা। এই বেসিকটি একটু মাথায় রেখে তারপরে যাইতে হবে। হুট করে যদি কঠিন প্রশ্ন দেয় তুমি কিন্তু আটকায় যাবা, আমি বারবার বলতেছি, ভয় পাওয়ার কিছু নাই, প্রশ্ন আটকাইলেও তোমারে আটকাইতে পারবে না, তোমার টার্গেট থাকবে এইটা, প্রশ্নে আটকাইলেও তোমার আটকাইতে যেতে না পারে। কথা বোঝা গেছে কিনা? সো এইখান থেকে সাজেশনের কিচ্ছু নাই, সবাই এই সাজেশনই দিবে। তোমাকে জাস্ট আমি সতর্ক করে দিচ্ছি, ইদানিং যেহেতু কঠিন প্রশ্ন দেওয়ার একটা ট্রেন্ড হচ্ছে, সো ট্রেন্ড হইলেও কি কি চেঞ্জ করে দিতে পারে তারা, তারা কতটুকু চেঞ্জ করতে পারে, বা তারা কঠিন প্রশ্ন করে নির্মম হইতে চাইলে কতটুকু নির্মম তারা হইতে পারে, এটা হচ্ছে আমার কথা, বুঝছো কিনা? সো এগুলো একটু মাথায় রেখে যাবা। আচ্ছা, আরেকটা জিনিস, অনেকে অনেক জায়গাতে প্রবলেম হয়, আমি একটু বলে দিচ্ছি, হ্যাঁ, এই কেউ মাইন্ড করো না, সাজেশন ক্লাসে ভাইয়া একটু কথা বলো, এই এক্সট্রা কথা বলতেছি, খেয়াল করো। অনেকে এই জিনিসটাতে সমস্যা, টেস্ট পেপার গুলাতে ভুল আছে, বা আমরা ভুল পড়ে, দেখো আমরা যে সবসময় সঠিক এরকম না, আমিও জীবনে বহুত ম্যাথ ভুল করাইছি, ঠিক আছে? আমি পড়াইতেছি কয় বছর ধরে অনলাইনে, 5 বছর ধরে পড়াচ্ছি, 20, 21, 22, 23, 24, 25, 6 বছর ধরে পড়াচ্ছি। এখন 20 সালের আমি আর 25 সালের আমি কি সেম না? আমাদের এই যে 25, এই যে গত 6 বছর ধরে পড়াচ্ছি, আমরা আস্তে আস্তে অনেক কিছু শিখতেছি না? আমরা স্টুডেন্ট থেকে অনেক কিছু শিখি না? এক টিচার আরেক টিচার থেকে অনেক কিছু শিখি না? আমরা বলি না? এখন মনে করো আমার জুনিয়র যে টিচারগুলো আছে তারা অবশ্যই আমার লেকচার দেখে টিউশনি করাইতে যায়, বা আমার লেকচার দেখে হচ্ছে লেকচার স্লাইড বানাইতেই পারে, স্বাভাবিক। কিন্তু জিনিসটা আমার যে সিনিয়র আছে আমি তারটা দেখে বানাইতে পারি, সে মাঝে মাঝে কোনো থিওরি আমার থেকে কপি করে বানাইতে পারে, এগুলো খুব স্বাভাবিক, এগুলো ন্যাচারাল, এগুলো কোনো ভুল না, এগুলো কোনো নেগেটিভ জিনিস না। এখন একটা টিচারের ভুল হইতে পারে, একটা টিচারের কনসেপ্টে ভুল থাকতে পারে, বা ম্যাথ করানোর সময় ভুল হইতে পারে, হইতেই পারে। ইভেন টেস্ট পেপার গুলোতে তো ভুলের আল্লাহর রহমতে শেষ নাই, টিচারদের ভুলের চেয়ে টেস্ট পেপারের ভুল বেশি থাকে। সো স্টুডেন্টরা কি করবে, টেনশনের কোনো কারণ নেই। শুনো, তোমাকে যদি আমি বারবার করে বলে দিচ্ছি এই জিনিসটা খেয়াল রাখবা, যদি তোমাকে বলে এত পার্সেন্ট আছে সাম্যাবস্থায়,
সাম্যাবস্থায় এত পার্সেন্ট আছে বা সাম্যাবস্থায় এত মোল পার্সেন্ট আছে, বুঝছো বুঝছো বুঝছো, সাম্যাবস্থায় এত পার্সেন্ট বা সাম্যাবস্থায় এত মোল পার্সেন্ট আছে, তোমার কোনো কাজ নাই। এই জিনিসটা দ্বারা কি বুঝাবে ভাইয়া? আংশিক চাপ বুঝাবে, শেষ। সরি ধরো মোল ভগ্নাংশ বুঝাবে, শেষ। মানে আমি তোমার একটু বুঝাই দিই, সাম্যাবস্থা মানে কি, মনে করো এই যে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, হ্যাঁ ইকুইলিব্রিয়ামে কি এই বান্দা আছে, এই বান্দা আছে, এই বান্দা আছে, ক্লিয়ার কিনা? এখন সাম্যাবস্থায় ওর পার্সেন্টেজ বলে দিছে, সাম্যাবস্থায় এই পার্সেন্টেজ বলে দিয়ে, পার্সেন্টেজ বলে দিয়ে গ্যাঞ্জামটা করছে, খেয়াল করো। পার্সেন্টেজ বলে দিছে মানে কি, পুরাটা যদি 100 হয়, এই পুরাটা যদি 100 হয়, পুরাটা যদি 100 হয়, তাইলে ও কটুক আছে, এটাই হচ্ছে পার্সেন্টেজের মূল জিনিস। এখন তুমি আমাকে বলো পুরাটা যত মোল হবে এর ভিতরে ওর মোলটাই কি মোল ভগ্নাংশ না? ইয়েস। তার মানে যদি সাম্যাবস্থায় পার্সেন্টেজ বা সাম্যাবস্থায় মোল পার্সেন্টেজ থাকে তাহলে কি হবে? মোল ভগ্নাংশ হবে। সিম্পল কথা, সিম্পল কথা, ক্লিয়ার? এটা যাতে ভুল না হয়, এইটাতে ভুল করা যাবে না। অনেকে কি করছে যে বিভিন্ন টেস্ট পেপারে x ইকুয়াল দিছে বা 2x ইকুয়াল দিছে, এগুলো করা যাবে না। হ্যাঁ যদি তোমাকে এটা বলে দিত যে ভাইয়া সাম্যাবস্থায় পার্সেন্টেজ, সাম্যাবস্থায় তোমাকে বলতো এত গ্রাম আছে বা এত মোল আছে, সাম্যাবস্থায় এত গ্রাম আছে বা এত মোল আছে, তখন তুমি কি করতে? x ইকুয়াল হইতো বা 2x ইকুয়াল হইতো। বুঝতে পারতেছো তো প্রবলেম গুলা? তাহলে যদি তোমাকে বলে গ্রাম আছে বা মোল আছে, তখন তুমি x 2x এগুলো ধরবা। আর যদি তোমাকে বলে পার্সেন্টেজ আছে, মোল পার্সেন্টেজ আছে, তুমি মোল ভগ্নাংশ ক্যালকুলেট করবা। ভালো করে শোনো, হ্যাঁ ভালো করে শোনো। আবার এরকম হইতে পারে, আচ্ছা এগুলা মহারিভিশন আলোচনা করছি, এগুলো নিয়ে প্যারা খাবা না। আমি তোমার বারবার বলতেছি, মনে করো কোনো একটা টপিকে তোমার গ্যাঞ্জাম, কোনো একটা টপিকে তুমি আটকে গেছো, তুমি কি করবা জানো? এই যে ক্যাপশন, এই যে ক্যাপশনে যাও, এই যে ভিডিওটা দেখতেছো, এই ভিডিওর ক্যাপশনে যাবা। এই ভিডিওর ক্যাপশনে মহারিভিশনের স্লাইড আছে, বুঝছো? মহারিভিশনের স্লাইড আছে, স্লাইডে চাপ দিলেই তুমি যেই চ্যাপ্টারে যাবা ওই চ্যাপ্টারের প্রবলেমগুলো দেখবা তোমার চোখের সামনে আইসা পড়ছে, ক্লিয়ার বাবা? সো এর চেয়ে বেশি আর আমি তোমাকে কিছু বলতে পারছি না, সরি, হ্যাঁ এর চেয়ে বেশি আর তোমারে কিছু বলতে পারবো না। কখন এক্স কখন আলফা, কখন, এই একটা ভালো প্রশ্ন করছে, কখন এক্স কখন আলফা, কখন এক্স কখন আলফা? আমি তোমার একটা ভালো কথা বলে দিই, ভালো কথা বলে দিই, দেখো মেজর কেস আমরা সবই এক্স দিয়ে করতে পারবো, সব এক্স দিয়ে করা যায় ভাই। মানে যত আলফার কেস আছে ওইটিও আমরা এক্স বানাইয়া করতে পারবো, ব্যাপারটা ধরতে পারছো? মানে এক্স দিয়ে দুনিয়ার সবকিছু করা যায়, আলফা দিয়ে কিন্তু দুনিয়ার সবকিছু করা যাবে না, এটা মাথায় রাখবা। খেয়াল করো, তোমরা এই যে পিসিএল 5 এর সূত্রটা শিখছো না, পিসিএল 5 এর কেপি সূত্র শিখছো না, 4 আলফা স্কয়ার 1 মাইনাস আলফা হোল স্কয়ার, এরকম ছিল না সূত্রটা? মনে নাই, মনে হয় একটু চেক করি। আর n2 ওভারের সূত্রটা কি ছিল বলো তো? কেপি 4 আলফা স্কয়ার পি 1 মাইনাস আলফা স্কয়ার, এরকম ছিল না? এই দুই জায়গা ব্যতীত, এই দুই জায়গা ব্যতীত কোন জায়গায় আলফা ইউজ করবা না, ক্লিয়ার? এই দুই জায়গাতে আলফা ইউজ করবা, বাকি সব জায়গায় এক্স, বাকি সব জায়গায় এক্স। ব্যাপারটা বুঝছো? মানে ডিরেক্ট যদি বিয়োজন মাত্রা দিয়ে দেয়, বিয়োজন মাত্রা দিয়ে দেয়, তখন তুমি হচ্ছে কি আলফা ইউজ করো, নরমালি দেয় না। হ্যাঁ নরমালি এই দুইটা কেসের ক্ষেত্রে একমাত্র আলফা দেয়, বাকিগুলোতে ডিরেক্টলি আলফা দেয় না। ওকে, এটা একটু মাথায় রেখো। আরেকটা নরমাল, মানে এখন তোমার তো আর আমি এখন এই আজকে তো নিয়ম শিখাইতে আসি নাই। নরমালি কি হয়, মনে করো মোল সংখ্যার সাথে তুমি ইনিশিয়াল যতটুকু নিছো ওইটা যদি সেম মিল্লা যায়, মানে সহগ ইকুয়াল, যদি আমি যতটুকু নিছি ইনিশিয়াল মোল সংখ্যা, হ্যাঁ সহগ আর ইনিশিয়াল মোল সংখ্যা যদি সেম হয়, তখন আলফা আর এক্স দুইটার একটা নিলেই হয়, আলফাও হয় এক্সও হয়। ইফ মানে এখন যদি সহগ আর ইনিশিয়াল যদি সেম না হয়, বুঝছো, সহগ আর ইনিশিয়াল সেম না হয়, অবশ্যই ম্যাথ এক্স দিয়ে করতে হবে। এখন এগুলো তো অনেকে বুঝবে না, না বুঝলে কোনো সমস্যা নেই। যারা চ্যাপ্টার 4 পড়তেছো সে সবচেয়ে সেফ আছো, বারবার করে বলতেছি চ্যাপ্টার 4 পড়ে যাও, চ্যাপ্টার 2 পড়ে যাও, সংকরায়ন পড়ে যাও, কর্মমুখী রসায়ন পড়ে যাও, 5টা দিয়ে আসতে পারবা। তুমি এখন চ্যাপ্টার 4 এর অর্ধেক পড়তেছো, চ্যাপ্টার 3 এর অর্ধেক পড়তেছো, তাইলে কিন্তু তুমি বিপদে পড়বা। দেখো আমি তোমার একটা আচ্ছা বলে দিচ্ছি, আর কর্মমুখী রসায়ন থেকে বলার কিছু নাই, ভিনেগার রিলেটেড যা আছে, ভিনেগার রিলেটেড যা আছে বইয়ে যদি এরকম কোন একটা চিত্র থাইকা থাকে, এরকম কোন একটা চিত্র থাইকা থাকে, ওই যে বাঁশের গুড়া, ঠিক আছে, মদ বানায়, গার্জন, যা মন চায় থাকুক, যা আছে তাই তোমার খাতায় লিখে দিয়ে আসতে হবে, ব্যাপারটা বুঝছো? মানে কর্মমুখী রসায়নে ভিনেগার, ভিনেগার থেকে যা আছে, মানে ভিনেগারের গুরুত্ব, ভিনেগারের গুরুত্ব, গুরুত্ব, তারপরে হচ্ছে ওই যে ব্যাকটেরিয়া মারার কৌশল, হ্যাঁ কৌশল, মানে ওই যে এইচ প্লাসটা কাজ করে কৌশল, আর তৈরি, তৈরি যতগুলো আছে, তৈরি যতগুলো আছে, বুঝছো, তৈরি যতগুলো আছে, এইটা এইটা মানে যা আছে সব তোমার পড়ে যেতে হবে, সব তোমার পড়ে যেতে হবে। এখন তোমাকে বিটার ট্রুথ বলি, এখন তোমাকে বিটার ট্রুথ বলি, সেটা হচ্ছে ভাইয়া 2 3 4, 2 3 4 এর ভিতরে 2 ফুল দাও, আজকে 2 ফুল 4 ফুল দাও,
2 ফুল দাও 4 ফুল দাও শেষ 2 ফুল 4 ফুল হইতে হবে বা 2 ফুল 3 ফুল 4 হাফ ব্যাপারটা বুঝছো এইটা একটা প্রসেস হইতে পারে এটা একটা হতে পারে বা হতে এটা হতে পারে বা এটা হতে পারে এটা হতে পারে আর 5 সবাই 5 ফুল 5 তো ফুল 5 তো আর কিছুই নাই 5 এ কিছু নাই তো এই প্রসেসে আগাও তুমি যদি 2 3 এ হাফ রাখো 4 এ হাফ রাখো তুমি আটকায় যাবা শিওর থাকো তুমি আটকায় যাবা 3 হাফ 4 হাফ এইসব ফাতরামি করবা না আজকে আইসা আজকের দিন এটা না তুমি এনাফ টাইম পাইছো তো 3 হাফ 4 হাফে যাও না তুমি 4 অথবা 3 ফুল পরে যাও ফুল ফুল মানে ফুল বুঝা গেছে এই দুইটার একটা প্রসেস ফলো করো আর ভাইয়া তুমি যদি 2 3 4 পুরোটাই পারো আলহামদুলিল্লাহ তাহলে তার কোনো সমস্যা নেই যারা পারে না আমি তাদের জন্য বলতেছি যারা পারে না আমি তাদের জন্য বলতেছি 3 ফুল পারলেও অনেক সময় ফুল অ্যান্সার করা যায় না বুঝছো কাহিনী এই জন্য আমি চাইতেছি তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যাতে এইটা করো অ্যাটলিস্ট এটা করো এই কেউ কিন্তু আবার নেগেটিভলি নিও না যে আনাম ভাই হাফ পড়তে বলছে না আমি হাফ পড়তে বলি নাই যাদের অনেক কিছু বাকি আছে তারা এই প্রসেসটা ফলো করো যাদের অনেক বাকি আছে তারা এটা ফলো করো 5 নিয়ে কোনো কথা নাই 5 তো পড়তেই হবে 5 পড়ে যাবা বুঝছো 5 নিয়ে কোনো কথা নাই 5 নিয়ে কোনো কথা নাই 5 পড়ে যাওয়া শেষ ওকে 5 নিয়ে আর কোনো কথা বলতেছি না এই তো এখন আমাকে বলো তো ভাইয়া সবকিছু বুঝছো কিনা আরেকটা কাজ করবা পরীক্ষার খাতায় অবশ্যই পরীক্ষার খাতায় একটা কাজ করবা বলো পরীক্ষার খাতায় সবার আগে তুমি যখন খাতাটা পাবা মনে করো তোমার এটা হইলো খাতা হ্যাঁ এটা হইলো খাতা আমার একটা খাতা লাগবে এই যে মনে করো তোমার পরীক্ষা হলে এইটা হচ্ছে একটা খাতা হ্যাঁ এক সেকেন্ড দূর এই যে মনে করো হচ্ছে এইটা একটা খাতা এই যে তোমার খাতাটা সবার আগে এই যে এই খাতাটা পাওয়ার সাথে সাথে তুমি কি করবে জানো একদম লাস্ট পেজে চলে যাবা খাতা পাওয়ার সাথে সাথে একদম লাস্ট পেজে গিয়ে কি করবা রাফ লাস্ট পেজে গিয়ে লিখবা রাফ তোমার নাম্বার কাটা যাবে না তুমি টেনশন করো না ওকে লাস্ট পেজে গিয়ে লিখবা রাফ এরপরে কি করবা এই যে দেখো হাই তারপরে লিনাকে এই যে একটু লিখে রাখো ওকে তারপরে বিরিয়ানি মোগলাই কাবাব এই যে সচিন টেন্ডুলকার ভেরি ক্রেজি ম্যান আয়রন কোবাল নিকেল কপার জিঙ্ক মানে বুঝতে পারতেছো জিঙ্ক পর্যন্ত লিখবা তারপর আবার মানে যতটুক আছে তোমার BCNOFNE ঠিক আছে তারপরে কি আছে এখানে এই যে এই বরাবর আছে না অ্যালুমিনিয়াম তারপরে কি ধুরো ওকে এই জায়গায় হিলিয়াম একটু আগে তুমি লিখে ফেলবা কেন লিখে ফেলবা জানো বিভিন্ন সিকিউতে তোমার হেল্প হবে এতটুকু লিখলে হেল্প হবে বুঝছো কাহিনী বিভিন্ন সিকিউতে তোমার এতটুকু যদি তোমার কাছে থাকে তোমার হেল্প হবে তো খাতা পাওয়ার সাথে সাথে লাস্ট পেজে রাফ লিখে একটু লিখবা কোনো টিচার তোমারে কাটবে না টেনশন করো না বুঝছো কাহিনী সো এই তো এটাই ছিল তোমার জন্য কথাবার্তা বলো এখন বলো বুঝছো কিনা ওকে আমি মনে হয় সাজেশন দিতে এসে একটু বেশি টাইম নিয়ে নিছি সরি মানে আমার মনে হয়েছে এই কথাগুলো তোমারে বলা উচিত বুঝছো আমার মনে হয়েছে তোমার এই কথাগুলো বলা উচিত সো এই জন্য আমি একটু বলে দিলাম বুঝছো ওকে আমার মনে হয় না হচ্ছে আমি আর মানে কোনো কিছু বাদ দিছি ওভারঅল A+ না পেয়ে যদি PCM এ যদি শুধু আসে তাহলে কেমন এটা টাফ হুদাই আমার এইসব বইলা ফাঁসায়ও না ঠিক আছে এইগুলা বলতে পারবো না এনি উপরে এ আর নিচে আর দূরও যেটাই হোক প্রথমে ঠিকই লিখছিলাম যাই হোক এটা তো আপনারা দেখাইতে লিখছি আপনার পর্যায় সারণী পুরান আমার মুখস্থ আছে টেনশন নাই ওকে যাই হোক অনুধাবনগুলো সাজেশন এই যে উপরে 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 দেখো উপরে লিংক আছে জ্ঞান অনুধাবন লিংক আছে ওইখানে চাপ দাও তেলি হবে ওকে ওকে এই তো ভাই কেপিকেসিতে রাশি প্রতিপাদন না করে ডাইরেক্ট মান বসায় দিলে মার্ক দিবে ভালো প্রশ্ন করছে ভালো প্রশ্ন করছে আচ্ছা আরেকটা জিনিস আমি একটু বলতে ভুলে গেছি লাস্ট মোমেন্টে আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে মাঝে মাঝে ইদানিং কিন্তু প্রশ্ন আসে মনে করো তোমার একটা বিক্রিয়া লিখে দিছে বললো এটার তোমার হচ্ছে ওই যে ডেল এন এর যে সম্পর্ক কেপিকেসি সম্পর্ক সো এটা থেকে কিন্তু ম্যাথ আসবে কেপিকেসির সম্পর্ক প্রতিপাদন করতে দিবে বুঝছো কেপিকেসির সম্পর্ক প্রমাণ করতে দিবে বিক্রিয়া গিভেন
বিক্রিয়া উদ্দীপকে দিয়ে দিবে, বুঝছো? বিক্রিয়া গিভেন, বিক্রিয়া গিভেন সম্পর্ক প্রমাণ করতে দিবে। এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেপিকেসির সম্পর্ক প্রমাণ করতে দিবে, ব্যাপারটা ধরতে পারছো? সম্পর্ক প্রমাণ করতে দিবে। সো এইটা একটু পড়া যায়, তোমরা অলরেডি টাইপটা বুঝে গেছো। আচ্ছা, একটা ছেলে প্রশ্ন করছে, ছেলে বা মেয়ে যাই হোক, বলছে ভাইয়া যদি কেপিকেসির সূত্র প্রমাণ না কইরা সূত্র লিখি তাইলে কি নাম্বার দিবে কিনা? আমি তোমারে বলে দিই, মানে প্রতিপাদন লেখার কোনো দরকার নাই, প্রতিপাদন লিখবা না, কিন্তু ভদ্র হও। মানে তুমি অভদ্রের মতো লিখো না, অভদ্রের মতো লেখা যাবে না। মানে দেখো, তোমাকে এইটা দিয়ে ম্যাথ দিবে, তাই রাইট? তুমি যে প্রশ্নের কথা বলছো আমি বুঝে গেছি, তোমার এই প্রশ্নের কথাই তুমি বলছো, দিল। তারপরে লিখবা এই যে দেখো, আমরা জানি এই বিক্রিয়ার জন্য কেপি কি 1 মাইনাস আলফা স্কয়ার। ক্লিয়ার? একটু ভদ্র হও। কেপি কি ধরো, আমি একটু উল্টা লিখতেছি না, একটু ভদ্র হবা তাইলেই হবে। ওকে, এই যে কেউ যদি এই জিনিসটা লেখে যে আমরা জানি এতটুকু, তারপরে টিচার কাটবে না, টেনশন করো না। ওকে, টিচার কাটবে না, এতটুকু লিখবা। তারপরে এরপরে লিখবা 4 আলফা স্কয়ার পি 1 মাইনাস আলফা স্কয়ার। এই যে সাইড নোট দিবা, এখানে পি, তো ওই যে পি হচ্ছে মোট চাপ, টোটাল প্রেসার, আর আলফা হচ্ছে বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা কত দেওয়া আছে ভাই? 80% দেওয়া আছে, 80% দেওয়া আছে, দ্যাট মিন্স 0.8। দ্যাটস ইট। এরপরে ম্যাথটা করো, একক বসাবা, শেষ। একক দিবা, ম্যাথের টাইমে একক দিবা, ম্যাথের টাইমে একক দিবা, ম্যাথের টাইমে একক দিবা, ম্যাথের টাইমে একক দিবা। এখানে লিখবা এই বিক্রিয়া ডেল এন হচ্ছে 1, ডেল এন হচ্ছে 1, ডেল এন 1, শেষ। এরপরে এখন একক দিবা, এটিএম টু দি পাওয়ার 1, যেহেতু ডেল এন ইকুয়াল 1, শেষ। এই যে এতটুকু লিখলে তোমাকে সে আরামসে, ভাইয়া কোনো সময় 2 দিবে না, কোনো সময় 2 দিবে না, 3-এ 3 দিবে, টেনশন করো না। 3-এ 3 দিবে, 3-এ 3 দিবে, 3-এ 3 দিবে। প্রমাণের কোনো দরকার নাই, প্রমাণের কোনো দরকার নাই। ক্লিয়ার? সো যেই ম্যাথে প্রমাণ ছাড়া ম্যাথ করা যাবে, এই সূত্র আমরা কেন মুখস্থ রাখতে বলি, এই সূত্র কেন মুখস্থ রাখতে বলি? সরি, এখানে পি নাই, এখানে পি নাই। 4 আলফা স্কয়ার 1 মাইনাস আলফা স্কয়ার, হোয়াটএভার। ও 4 আলফা স্কয়ার পি আছে না, নাকি নাই? আজ এটাই হোক, আর থাকলে থাকুক, না থাকলে না থাকুক, মানে আমি তোমারে বুঝাচ্ছি। সো তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই এইভাবে লিখে তারপরে যাইতে হবে, তাহলে দেখবা তোমাকে তারা নাম্বার দিয়ে দিচ্ছে। বুঝছো? আমি মনে হয় বুঝাইতে পারছি। এই তো, আমার মনে হয় না আর কারো কোনো সমস্যা আছে। ভি আর ই নির্ণয়ে 2 স্কয়ার এইচ স্কয়ার পাই এপসাইলন এই সূত্র দিয়ে এসআই বের করলে সমস্যা হবে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যেইটা শিখছো ওইটা দিয়েই কইরো, টেনশনের কোনো কারণ নেই। ওকে, আমার মনে হয় না আর কারো কোনো সমস্যা আছে বা আর কারো কোনো সমস্যা থাকা উচিত। ঠিক আছে? ওকে, ওকে। তো আপনাদের সবার পরীক্ষা অনেক 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 বেশি ভালো হবে, টেনশনের কোনো কারণ নাই। আপনি একদম টেনশন করবেন না, আল্লাহ ভরসা। ভাইয়া আছি, সবসময় যেমন ছিলাম তেমনই আছি। আমি মহারিভিশন সবসময় করে দিছি, এই বছরও করে দিছি। ঠিক আছে? অ্যান্ড ভাইয়ার মানে আপনাদের জন্য সবসময় দোয়া থাকবে, টেনশনের কোনো কারণ নাই। পরীক্ষা অবশ্যই ভালো হবে। অ্যান্ড আপনাদের সাথে কি অ্যাডমিশন ব্যাচে দেখা হবে ইনশাল্লাহ। কেমিস্ট্রি তো আপনি দেখে নেবেন আলহামদুলিল্লাহ। অন্যান্য সাবজেক্টে কোথায় ভর্তি হবে, মেডিভার্সিটি একটু সাজেশন দিয়েন। আচ্ছা, আসলে এটা না, আমি বলি শোনো, জিনিসটা কি, এখন বর্তমানে অনলাইনে পড়া অনেক সেফ। কেন? টাকাও কম লাগে, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে তোমার আহ বাকি সাবজেক্টগুলো হচ্ছে তুমি যে কোনো একটা ফুল কোর্সে থাকো, একটা ফুল কোর্সে তুমি মাস্ট ভর্তি হবা, বুঝছো? যে কোনো একটা ফুল কোর্সে তুমি ভর্তি হবা, তাহলে কি হবে, তুমি বাকি সাবজেক্টগুলোর এক্সামও দিতে পারবা, অফলাইনে এক্সামও দিবা। ঠিক আছে? অফলাইনে কোথাও ভর্তি হওয়ার দরকার নেই, এক্সাম ব্যাচে ভর্তি হবা। কি বলছি? এক্সাম ব্যাচে ভর্তি হবা, বুঝছো? একটা ফুল কোর্সে থাকবা, ওইখানে দেখবা তোমার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি হয়ে গেছে। কেমিস্ট্রি মন মতো যদি না হয়, তোমার যদি কেমিস্ট্রি মন মতো না হয়, তখন তুমি কি করবা বলো তো? তখন তুমি এই যে এই জায়গায় ভর্তি হবা। সবাই মনোযোগ দিয়ে শুনো ভাইয়া, তোমার থেকে টাকা খাওয়ার বা টাকা নেওয়ার কোনো ধান্দা আমার নাই, সোজা হিসাব। তোমার যদি কেমিস্ট্রির প্রিপারেশনে আমাকে তুমি রাখো,
তোমার টেনশন থাকবে না অ্যাডমিশনে, আমি এতটুকু তোমার গ্যারান্টি দিতে পারি। একটা জিনিস একটু ক্লিয়ারলি বলে দেই, একটা জিনিস জাস্ট 1 মিনিট সময় নষ্ট করবো তোমাদের। যাদের মেডিকেল টার্গেট তারা কোন জায়গায় ভর্তি হবা? ব্যাচ আকাঙ্ক্ষায় ভর্তি হবা। যাদের ভার্সিটি টার্গেট তারা কোন জায়গায় ভর্তি হবা? এই জায়গায় ভর্তি হবা। ক্লিয়ার? ওকে। যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তারা কোন জায়গায় ভর্তি হবা? এই জায়গায় ভর্তি হবা। যাদের সাস্ট টার্গেট, ডিউ টার্গেট, তারা কোন জায়গায় ভর্তি হবে? এই জায়গায় ভর্তি হবে। ও ভাই, তাইলে আপনি এই জায়গার কথা, এই বেটা, সাস্ট আর ডিউ আমাদের এই জায়গায় ভর্তি হলেই হয়ে যাবে। কিন্তু মানে আমি তোমাকে বোঝাচ্ছি, যদি তোমার টার্গেট যদি শুধু ভার্সিটি থাকে, শুধু ভার্সিটি, শুধু ভার্সিটি মানে বুঝছো, চট্টগ্রাম ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, এগুলো শুধু ভার্সিটি থাকে, তুমি এই জায়গায় ভর্তি হবা। মানে শুধু ভার্সিটি, শুধু ভার্সিটি থাকলে এই জায়গায় ভর্তি হবা। শুধু মেডিকেল থাকলে তুমি এই জায়গায় ভর্তি হবা। শুধু মেডিকেল, ভাই আমার টার্গেট শুধু মেডিকেল, এই জায়গায় ভর্তি হবা। ক্লিয়ার? ভাইয়া একটু দেখে আসি তো ইঞ্জিনিয়ারিং এনাম ভাই কেমন পড়ায়। এই জায়গায় ঢুকলে একবারে শরীরের ছাল উঠে যাবে, আগেই বলতেছি। এই ব্যাচ শুধুমাত্র পিওর ইঞ্জিনিয়ারিং, পিওর ইঞ্জিনিয়ারিং, পিওর ইঞ্জিনিয়ারিং যারা পড়ে এদের সাস্ট, এদের ডিউ অটোমেটিক হয়ে যায়। ব্যাপারটা বুঝো, মানে যারা সাস্টের টপে থাকে, যারা ঢাকা ভার্সিটিতে টপে থাকে, তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেয়। বুঝাইতে পারছি তো? মানে এটা পিওর ইঞ্জিনিয়ারিং, এটা কোনো মানে কোনো তুমি সুযোগ পাবা না কোনো কিছু। আগেই বলতেছি, তুমি আমাকে টাকা পাঠিয়ে দেওয়ার আগে বলতেছি, এই ব্যাচে শুধুমাত্র যারা পরিশ্রম করতে পারবে, যাদের মাথা মানে ইঞ্জিনিয়ারিং এর জন্য, তারা ভর্তি হবে। তাইলে কি হবে? দুনিয়ার সবকিছু হয়ে যাবে, মানে ঢাকা ভার্সিটি, সাস্ট সব হয়ে যাবে এটাতেই। ব্যাপারটা ধরতে পারছো? এখন ভাই আমার টার্গেট ভাই শুধু সাস্ট বা শুধু ঢাকা ভার্সিটি, এই জায়গায় যায়ও না, এই জায়গায় যায়ও না, এই জায়গায় আসো, এই জায়গায় আসো। ব্যাপারটা ধরতে পারছো? এটা প্রচুর টাফ। টাফ মানে কি? মানে অনেক অনেক কিছু পড়তে হবে এখানে। মানে ইঞ্জিনিয়ারিং তো একটু টাফ, মানে অনেক ম্যাথ করাবো, অনেক ম্যাথ, অনেক ম্যাথ। বুঝছো তো? উইপেন সিরিজ তো তুমি জানো স্পেশাল। তো উইপেন সিরিজে ভর্তি হইলে তোমার শরীরে ছাল উঠে যাবে, তুমি যদি পরিশ্রম না করতে পারো তুমি এখানে পারবা না, আগেই বলতেছি। আর তোমার যদি মনে হয় যে আমি ভার্সিটিতে পড়বো বা আমার মেডিকেল লাগবে, আমার ভাইয়া এখানে বাংলাদেশ যতগুলো মেডিকেল, সরকারি মেডিকেল আমার একটাতেও লাগবে, ওকে ফাইন, এখানে আসো। ভাই আমার ঢাকা ভার্সিটি লাগবে, আমার সাস লাগবে, এখানে আসো, সমস্যা নেই। বাট তুমি যদি টপে মানে ঢাকা ভার্সিটির টপ, সাস্টে টপ, মানে কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, তখন এই জায়গায় আসবে। শেষ, এতটুকুই কথাবার্তা, আর কোনো কথাবার্তা নেই। বুঝছো? জটিল যৌগ আর সন্নিবেশ, কারণ মানগুলো একটু জটিল যৌগ আর সন্নিবেশের, ভাই এখানে তুমি ভুল বুঝতেছো। এই আচ্ছা, একজন একটা প্রশ্ন করছে, প্রশ্নটা একটু বলে দেই। হ্যাঁ, প্রশ্নটা একটু বলে দেই। সন্নিবেশ সংখ্যা বলতে কোনটা বুঝতেছো তুমি? এই দেখো, মনে করো হচ্ছে এই যে Fe2+, এই যে দেখো, এই যে দ্যাটস ইট। মানে এই যে এটাই হচ্ছে 6টা সন্নিবেশ, 6টা সন্নিবেশ হয়েছে এখানে। হ্যাঁ, 6টা সন্নিবেশ হয়েছে। এই চিত্রকলা কিন্তু জেনে যেতে হবে, বুঝছো? চিত্রকলা জেনে যেতে হবে। কপার 2+, এই যে 4টা অ্যামোনিয়া দিয়ে দিবা। চারটা অ্যামোনিয়া, ব্যাপারটা ছিল ঠিক আছে। সেট, এই যে এই জায়গায় ডট, এই জায়গায় ইয়া দিয়ে দিবা। বেশ, পড়ালেখা সহজ, তোমারে করতে হবে না, তাই না? তোমারে করতে হবে। যাই হোক ভাইয়া, মেডিভার্সিটি থেকে শুধু ডিউ প্লাস সাস্টি কভার হবে? পোলারে কি বুঝাইলাম এতক্ষণ? দুনিয়ার সব ভার্সিটি কভার হয়ে যাবে, দুনিয়ার সব মেডিকেল কভার হয়ে যাবে। মেডিভার্সিটি ব্যাচ মানে তোমার কৃষি গুচ্ছ সহ সব কভার হবে, সব, সব কভার হবে। ডিউ আর সাস্টকে আলাদা লিখছি আমি, কেন? কারণ ডিউ সাস্টের দিকে সবার ফোকাস থাকে। ডিউ আর সাস্ট আলাদা লিখছি বলার জন্য, ব্যাপারটা বুঝছো? বলার উছিলার জন্য বলতে চাইছি, এতটুকু। ওকে, ডান 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 ডান। ওকে, তাহলে আজকে আর না থাকি, বুঝছো? আজকে আর না থাকি। ওকে, তাহলে আজকে এতটুকু থাকুক ভাইয়া। দেখা হবে ইনশাল্লাহ, সবার পরীক্ষা ভালো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে। সবার জন্য দোয়া থাকবে ভাই।